ধর্ষণ চেষ্টা মামলায় বাদীর কাছেও ঘুষ আদায়, আমি টাকা ছাড়া কথা বলি না, এসআইয়ের অডিও ফাঁস। প্রশ্ন উঠছে, এটা বন্যা নাকি খেসারত? এবং সর্বশেষ জানাবো, রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ছাড়ব, বললেন হাসনাত আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণ চেষ্টা মামলায় বাদীর কাছে ঘুষ আদায়, আমি টাকা ছাড়া কথা বলি না, এসআইয়ের অডিও ফাঁস। হবিগঞ্জের চুনারুঘাট থানায় উপপরিদর্শক এসআই ফয়সাল আমিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিপক্ষকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পক্ষের সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফাঁস হওয়া অডিওতে এসআই ফয়সালকে বলতে শোনা যায়, নিয়ম হলো রিপোর্ট দিয়ে টাকা নেওয়া, আগে যেহেতু টাকা নিয়ে ফেলছি এখন দায়সার অবস্থায় পড়ে গেছি, আমি টাকা ছাড়া কোনো কথা বলি না, একজন মাত্র 7,000 টাকা দিয়ে গেছে, আপনার টাকাটা নিয়েই এখন বিপদে পড়ছি, সবাই জেনে গেছে। জবাবে ভুক্তভোগী শাহাবুদ্দিন বলেন, সে আমার আসামি, 20,000 না 30 লাখ টাকা দিলেও আপনি খাইবেন, কিন্তু আমার বিষয়টা যেন ঘুরিয়ে না দেন, ধান বিক্রি করে ঋণ করে টাকা দিয়েছি। এই অডিও প্রকাশের পর 8ই জুলাই শাহাবুদ্দিনের ছোট ভাই আলাউদ্দিন সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, প্রায় 9 মাস আগে শাহাবুদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার প্রতিবেশী সুরুপ মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলা তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই ফয়সাল আমিন। অভিযোগকারীর দাবি, লেখার খরচ ও তদন্ত রিপোর্ট দ্রুত দেওয়ার কথা বলে তিনি আমার কাছ থেকে 15,000 টাকা ঘুষ নেন। পরবর্তীতে আরও 20,000 টাকা দাবি করলে পরিবারটি তা দিতে না পারায় তিনি আসামিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। এছাড়া অভিযোগ রয়েছে, এসআই ফয়সালের ইন্ধনে চলতি বছরের 29শে মে শাহাবুদ্দিনের ওপর সশস্ত্র হামলা চালায় আসামিপক্ষ। এতে তার একটি হাত ও পায়ের হাড় ভেঙে যায়, বুকে ও পেটে গুরুতর জখম হয়। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 18 দিন চিকিৎসাধীন ছিলেন, যার মধ্যে 3 দিন আইসিইউতে ছিলেন। থানায় অভিযোগ জানাতে গেলে এসআই ফয়সাল আমিন তাকে বলেন, তোমরা তো 15,000 টাকা দিয়েছো, এরপর যোগাযোগ করনি, তাই আগের রিপোর্টে পাঠিয়ে দিয়েছি। ভুক্তভোগী শাহাবুদ্দিন বলেন, দ্বিতীয়বার টাকা দাবি করলে আমি মোবাইলে ভিডিও ধারণ করি, বিষয়টি টের পেয়ে তিনি আমার মোবাইল থেকে ভিডিও ডিলিট করে দেন, পরে তা পুনরুদ্ধার করি, এরপর ক্ষিপ্ত হয়ে তিনি মিথ্যা প্রতিবেদন দেন। জানা গেছে, ফরিদপুর জেলার বাসিন্দা ফয়সাল আমিন 2020 সালে আওয়ামী লীগ সংশ্লিষ্ট মহলের তদবিরে বিশেষ কোটায় বাংলাদেশ পুলিশে নিয়োগ পান। 2024 সালের 9 অক্টোবর চুনারুঘাট থানায় যোগ দেন। সেখানে যোগদানের পর থেকে একাধিক আলোচিত মামলায় তদন্তের দায়িত্ব পান, যার মধ্যে একটি বৈষম্য বিরোধী মামলাও রয়েছে। বৈষম্য বিরোধী মামলায় বাদী থাকাকালে গ্রেপ্তার বাণিজ্য শুরু করলে সমালোচনা শুরু হয়। পরবর্তীতে কোর্টের আদেশে তদন্তকারী ফয়সাল আমিনকে পরিবর্তন করা হয়। ঘটনা নিরপেক্ষ তদন্ত ও এসআই ফয়সালের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক, হবিগঞ্জের পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে। এ বিষয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম সালিমুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন উঠছে, এটা বন্যা নাকি খেসারত? বন্যার দেশে প্রস্তুতি থাকে, মানুষ জানে কখন বৃষ্টি হবে, কখন নদীর পানি বাড়বে, করণীয় কি। গত কয়েকদিন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া বৃষ্টিতে ফেনী, কুমিল্লা সহ কয়েকটি জেলায় বন্যা শুরু হয়েছে। বেশিরভাগ নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে উপকূলীয় কয়েকটি জেলার নিচু এলাকা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিও নিয়েছে ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর, কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, এটাকে বন্যা বলা যাবে কিনা। তারা বলছেন, আসলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ঠিকমতো মেরামত না করায় খেসারত দিতে হচ্ছে। জুলাই মাসে যে পরিমাণ স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা, তার শুরুর আগে বাঁধ ভেঙে যাওয়া, পানি ঢুকে যাওয়া নিয়ে এই শঙ্কার কথা ভাবছেন তারা। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 2 উপজেলার 20টি স্থানে বাঁধ ভাঙনে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় 2টি, অলকায় 3টি, শালধরা এলাকায় 1টি, ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় 1টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সিলোনিয়া নদীর পরশুরাম গদানগর এলাকায় 1টি ও ফুলগাজীর দেড়পড়া এলাকায় 2টি স্থানে বাঁধ ভেঙেছে। এছাড়া কহুয়া নদীর পরশুরাম উপজেলার সাতকুচিয়ায় 2টি, বেড়াবাড়িয়ায় 1টি ও ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 1টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বিকাল থেকে এসব স্থানে ভাঙন দেখা দেয়। এতে তীব্র স্রোত পানি প্রবেশ করে। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি। ফলে জেলার কয়েকটি উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কুমিল্লা অঞ্চলের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।
ওই রাজ্যের পানি গোমতী দিয়ে প্রবাহিত হয়ে কুমিল্লা অংশের দিকে নামছে। এদিকে নোয়াখালীতে অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতার সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব বিষয়টি নিশ্চিত করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, জলাবদ্ধতা ও বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতি চলছে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক কাজ করছে। বিশুদ্ধ পানির জন্য মোবাইল প্লান্ট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখা হয়েছে। সাপে কাটা ও ডায়রিয়া সহ জরুরি চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র হিসেবে বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণ তৎপরতা সমন্বয় কন্ট্রোল রুম খোলা হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর, দোকানপাট সহ 26টি স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটছে অন্তত 600টি পরিবারের। ইতিমধ্যে নদীর পাড় থেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে স্থানীয়রা। এদিকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে উপজেলার কবাখালী ও মেরুং ইউনিয়নের শতাধিক বাড়িঘর ডুবে গেছে। হঠাৎ পানি বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠতে বাধ্য হয়েছেন। 2024 সালে বন্যার কবলে পড়েছিলেন ফেনীর বাসিন্দারা। এবার দ্রুত পানি বাড়তে দেখে তারা শঙ্কিত হয়ে পড়েছেন। তারা মনে করেন, বেড়িবাঁধ দেওয়া ও নদী খনন না করলে প্রতি বছর তাদের এভাবে ভুগতে হবে। পরশুরামের চিথলিয়া এলাকার গৃহবধূ জাকিয়া আক্তার জানান, রাত 8টার দিকে পানি ঘরে ঢুকে পড়ে। কোনো রকমে কিছু জিনিস নিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছি। মির্জানগরের রফিকুল ইসলাম বলেন, পাওবর গাফিলতির কারণে বল্লামুখা বাঁধের প্রবেশ মুখ বন্ধ করা হয়নি। প্রতি বছর কিছু লোকের দায়িত্বহীনতার শিকার হচ্ছে সাধারণ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা বলছেন, এটা বন্যা না, গাফিলতির খেসারত। এলাকায় যান, সাধারণ মানুষই আপনাকে সেটা বলতে পারবে। তিনি বলেন, জুলাইয়ে সাধারণত যে বৃষ্টিপাত হওয়ার কথা সেটা এখনও শুরু হয়নি বা কেবল শুরু হচ্ছে, কিন্তু সেটাকে স্মরণকালের বেশি বলা হচ্ছে। আসলে যেটা ঘটেছে, গতবার ক্ষতিগ্রস্ত হওয়া বাঁধ মেরামত করা হয়নি ঠিকমতো, তার খেসারত দিতে হচ্ছে। আদৌ স্মরণকালের বেশি বৃষ্টিপাতে বন্যা হয়েছে কিনা সেটা নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া অফিসও। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, অতিবৃষ্টিতে এখনই এভাবে বন্যা বলা যাবে না। এত বছরও তো ওই এলাকায় বন্যা হয়েছে। গত 30 বছরের হিসাবের সঙ্গে মিলিয়ে দেখতে হয়, জুন জুলাইতে বৃষ্টি বাড়ে, আগস্টে সেটা আরও বাড়ে। ফলে মাত্র এ মাসের 9 দিনের হিসাব দিয়ে কিছু বলা যাচ্ছে না। ফেনী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, আশ্রয় কেন্দ্র অনেক থাকলেও এখনও পর্যন্ত 30টি কেন্দ্রে 525টি পরিবার ও গবাদি পশু রয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত খাবার মজুদ আছে। উপজেলা থেকে চাইলেই আমরা দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত চাল ও নগদ টাকা পাঠানো হয়েছে। অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে না এসে আশপাশের পাকা বাড়িতে আশ্রয় নিয়েছেন। মনিটরিং এর বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আব্দুর রশিদ বলেন, আমাদের যে কাঠামো আছে সেটাই মনিটরিং ব্যবস্থা। জেলা উপজেলায় যথেষ্ট ত্রাণ দেওয়া আছে। শেষ হলে তারা চেয়ে পাঠালেই আমরা পাঠিয়ে দিব। এখনো পর্যন্ত উপজেলা ভিত্তিক ঢেউটিন, শুকনো খাবার, জি আর চাল, ক্যাশ পাঠানো হয়েছে। প্রতি উপজেলায় জনসংখ্যা, আয়তন, দারিদ্র্য দেখে সেগুলো বিতরণ করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।